প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলি, বিশেষ করে ফুসফুসের স্বাস্থ্য সমস্যা। আজকে আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলতে, যা নিয়ে এখন সারা বিশ্ব উদ্বিগ্ন। তা হচ্ছে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক। কিন্তু সেটি শ্বাসতন্ত্রের কি সমস্যা তৈরি করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা জানবো এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্তব্য বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডক্টর আসিফ মুজতবা মাহমুদ, মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা এখন কথা বলতে এসেছি এমন একটি বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে সারা বিশ্ব অনেক কথা বলছে এবং বলছে যে এটি হচ্ছে গিয়ে পরবর্তী সময় একটা বড় হুমকি, যে এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমরা অনেকটুকুই পিছিয়ে আছি, বিশেষ করে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো। তা হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিক কিভাবে এতটা বড় একটা হুমকির মুখে পড়ে গেল বা এত কথা কেন হচ্ছে, সেটি জানতে চাই ডাক্তার আব্দুল শাকুর খান আপনার কাছে। দেখেন, প্লাস্টিক কিন্তু বহুল পরিচিত একটা শব্দ। প্লাস্টিক হচ্ছে একটা দ্রব্য যেটা অপচনশীল। এই দ্রব্যটা এই জন্য কথাটা এসছে, দেখেন এখন যদি আমরা খেয়াল করি যে আমরা অনেকাংশেই কিন্তু এই প্লাস্টিকের উপর নির্ভরশীল। আমাদের দৈনন্দিন জীবন, সামাজিক জীবন অথবা রাষ্ট্রীয় জীবনে দেখবেন প্লাস্টিকের ব্যবহার খুব বেশি। একই সাথে এটা পলিইথিলিন জাতীয় একটা দ্রব্য যেটা অপচনশীল। এটার কথাটা এই জন্য আসলো যে আমরা এই প্লাস্টিকের অস্তিত্ব খুঁজতে গেলে দেখব যে আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো ব্যবহার করি, আমাদের আসবাবপত্র শুধু নয়, আমরা যে পরনের কাপড়টা পর্যন্ত পরি, এটা আপনি জানেন যে সুতির বাইরে যে কাপড়গুলো আছে প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি প্লাস্টিকের অস্তিত্ব আছে। তো এই জিনিসটা অপচনশীল এবং এটা ক্ষুদ্র আকারে যখন আমাদের এই পরিবেশে মিশে যায়, আমরা জানি যে এখন আমরা খুব সচেতন পরিবেশ দূষণ নিয়ে। এই দূষণের একটা পার্ট কিন্তু এই প্লাস্টিক যখন ক্ষুদ্র আকারে পরিবেশে বর্তমান থাকে, সেটা কিন্তু পরিবেশ দূষণ করে। এবং এইটা যেহেতু এই দূষণটা ইন লং টার্ম ফিউচার ফোকাস করতে গেলে আমরা দেখব যে ভবিষ্যতে একটা বিরাট হুমকি হিসেবে দেখা দিচ্ছে। যার জন্য আজকে আপনি যে প্রশ্নটা করলেন প্লাস্টিক নিয়ে এত আলোচনা কেন, যেহেতু প্লাস্টিকের সাথে আমাদের মানবকুল শুধু না জীবকুলের স্বাস্থ্যের একটা বিশেষ সংযোগ রয়ে গেছে, সেই ব্যাপারে এখন আতঙ্কিত হয়ে বিজ্ঞানীরা কথা বলছে এবং সামনের দিকে এই প্লাস্টিকের ঝুঁকিগুলো আমরা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ। প্লাস্টিকগুলো নিয়ে কথা হচ্ছে, ঝুঁকি অনেক বেড়ে গেছে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে। তো এই সামগ্রীগুলো তো আমরা খালি চোখে দেখতে পাই, বিভিন্ন ধরনের বড় বড় জিনিসপত্র, কিন্তু মাইক্রোপ্লাস্টিক বলছে বা ন্যানো প্লাস্টিক বলছে, এই ব্যাপারগুলো কিভাবে আসছে? আমরা কাপড়ের কথা যেমন শুনলাম, প্লাস্টিক যখন ব্যবহার শেষ হয়ে যায় তখন তো আমরা এটাকে জানি যে এটা অপচনশীল, মানে নন ডিগ্রেডেবল। কিন্তু এটা যখন প্রক্রিয়া করার সময় অনেকগুলি ছোট ছোট কণা সৃষ্টি হয়, যেগুলিকে তাদের সাইজ অনুযায়ী মাইক্রো মিলিমিটার হলে মাইক্রোপ্লাস্টিক, অথবা যদি ন্যানো মিলিমিটারের সমান হয় তাহলে ন্যানো প্লাস্টিক বলা হচ্ছে। এবং এটাই হচ্ছে শ্বাসযন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ এগুলি বায়ুতে ভেসে বেড়াচ্ছে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের ফুসফুসে এটার প্রবেশ করছে। ফুসফুসে প্রবেশ করার সাথে সাথেই আমাদের যে ফুসফুসের যে স্বাভাবিক একটা প্রতিরোধ ক্ষমতা, যেটা বায়ু দূষণের অন্যান্য কারণে ধূমপান, বায়ু দূষণ, আপনার গাড়ির ধোঁয়ার জন্য যে এটা যে ব্যাহত হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়, এই মাইক্রো ন্যানোপ্লাস্টিকও কিন্তু একই কাজ করছে। এবং সেই জন্য আমাদের মতন যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ রয়েছেন, যারা রেসপিরেটরি হেলথ নিয়ে, লাং হেলথ নিয়ে কাজ করেন, সারা বিশ্বে তাদের জন্য একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই মাইক্রো ন্যানো প্লাস্টিক্সগুলো। অবশ্যই আপনি প্রথমে একটি কথা বলছেন যে এটি নন ডিগ্রেডেবল বা অপচনশীল অবস্থায় একটা জিনিস যখন ফুসফুসের ভিতর ঢুকে যাচ্ছে, এটি কি করতে পারে ফুসফুসকে পরবর্তীতে? প্রাথমিক অবস্থায় ফুসফুসের যে স্থানীয় প্রতিরোধ ব্যবস্থা আছে সেটাকে সে ক্ষতিগ্রস্ত করে, স্বাভাবিক এক। 2 নম্বর হচ্ছে যে এই কিছুটা এটা রক্ত নালীতেও চলে যায় ফুসফুস থেকে, তাহলে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর উপরে এটার একটা খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে, বিরূপ প্রতিক্রিয়া। তৃতীয়ত হচ্ছে এই প্লাস্টিকগুলো আমাদের শরীরে কিছু ফ্রেন্ডলি, আমাদের সঙ্গে
যারা ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া রয়েছে, এটা এর মাধ্যমে আমরা ক্ষতিকারক যেই ব্যাকটেরিয়াগুলি রয়েছে, জীবাণুগুলি রয়েছে, তাদেরকে কিন্তু প্রতিহত করি। এই প্লাস্টিকগুলি শরীরের ভিতরে প্রবেশ করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গতে গিয়ে, বিশেষ করে খাদ্যনালীতে গিয়েও এই আমাদেরকে যারা ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, আমাদের উপকারী যে ব্যাকটেরিয়াগুলোকে, সেগুলিকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলিকে মেরে ফেলে। তাহলে বিভিন্ন দিক থেকে আমাদের যেই স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা, স্বাভাবিক জীবনযাপনের যে পদ্ধতি, ফিজিওলজি যেটা আছে, সেটাকে ব্যাহত করছে এই মাইক্রো ন্যানোপ্লাস্টিক্স। জি, ডাক্তার আব্দুল শাকুর খান, এই যে প্লাস্টিকের কথা শুনছি, মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক ফুসফুসের ক্ষতি করছে, এই ক্ষতিটা কি প্রাথমিক অবস্থায় বোঝা যাবে নাকি এটি আস্তে আস্তে বোঝা যাবে? কারণ আমরা তো বায়ু দূষণের কথা সবসময় শুনি, যখনই আমাদের বায়ুসূচক খারাপ হচ্ছে সেদিনই দেখা যায় সবাই একটু কাশি বেড়ে যাচ্ছে। তো প্লাস্টিকের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম? দেখেন, প্লাস্টিক যে দূষণ করছে এটা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে করছে। আমরা এই পৃথিবীতে যে প্লাস্টিকগুলো ব্যবহার করি, এটা প্রাইমারি সোর্সে প্লাস্টিক, এই মাইক্রোপ্লাস্টিক যেটা বলছি বা ন্যানো প্লাস্টিক, এটা তো ক্ষতি করে। এটা কিন্তু প্রাইমারি সোর্স আছে, সেকেন্ডারি সোর্স আছে। এখন যে সোর্স থেকেই আসুক, এটা আসলে পরিবেশে প্রথম মেশে। পরিবেশে মিশতে যেটা হয়, বায়ু দূষণের একটা পার্ট হয়, আরেকটা হচ্ছে জল দূষণ, মানে হচ্ছে পানি দূষণ। সমুদ্রের যে পানিটা, এটা কিন্তু সারা পৃথিবীর বর্জ্যকে আলটিমেটলি ধারণ করে তারা। সেখানে দেখা যাচ্ছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এই মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে বা ন্যানোপ্লাস্টিক চলে যাচ্ছে, সয়েলেও যাচ্ছে। এখন আসেন তাহলে আমাদের শরীরে ঢোকার পথ কোনটা? দুটো পথ। একটা যখন বায়ু দূষণের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এটা আমাদের ফুসফুসকে সরাসরি আক্রান্ত করছে। আরেকটা হচ্ছে খাবারের মাধ্যমে, আমরা পানি খাচ্ছি, সামুদ্রিক মাছ খাচ্ছি বা যাই খাচ্ছি বা সবজি খাচ্ছি যেটা ইয়েতে, সেখানে এই ন্যানোপ্লাস্টিক কিন্তু আমার ইনজেকশন হয়ে যাচ্ছে। এবং সেখান থেকে স্যার যেটা বললেন যে খাদ্যনালী যে আমার ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, সেখানে যেমন ধ্বংস করছে, একই সাথে ব্লাডের সাথে মিশে বিভিন্ন অর্গানে যে প্রবলেম করছে। আপনার প্রশ্নটা ছিল যে তাৎক্ষণিকভাবে কোনো প্রবলেম করে কিনা। এখানে একটা বিষয় যে এটা তাৎক্ষণিক প্রবলেম করে না, এটা হচ্ছে সুদূর প্রসারী, অর্থাৎ সামনের দিকে দিন আসছে, এটা দেখা যাবে যে এটা পরবর্তীতে এই ক্ষতিগুলা সম্মিলিত ক্ষতি হয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে। যেমন নাওএডেজ আমরা যারা চিকিৎসক, বিশেষ করে শ্বাসকষ্টের রোগী দেখি, আমরা দুটো জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। একটা হলো যে আগে যে অ্যাসমা এক্সাজারবেশন হতো, পেশেন্ট আসতো, সেটার ধরন একরকম ছিল, এখন কিন্তু ধরনটা একটু চেঞ্জও হয়েছে। একই সাথে দেখবেন চিকিৎসা দিলে তার রেজাল্ট পেতে অনেক সময় আমাদের কিন্তু ব্যাঘাত হয়, আমরা সহজে রেজাল্টটা পাই না। তো এটার কারণ কিন্তু এই যে বায়ু দূষণজনিত যে কণাগুলো আমাদের শরীরে ঢোকে, সেটা এক্সট্রা ইনফ্ল্যামেশন তৈরি করে এবং এক্সট্রা প্রবলেম তৈরি করে। আর একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে এই ন্যানোপ্লাস্টিক বা প্লাস্টিক রিলেটেড একটা ব্যাপার, এটা তাৎক্ষণিক নয়, কিন্তু এটা যখন আমার ঢুকলো, আমি যদি লাংস দিয়েই কথা বলি, তাহলে সেখানে কিন্তু একটা ইনফ্ল্যামেটরি চেঞ্জ অটোমেটিক্যালি হতে থাকে। আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে যখন একটা ইনফ্ল্যামেশন একটা সার্টেন লেভেলে চলমান থাকে, এই চলমান ইনফ্ল্যামেশনের একটা এন্ড প্রোডাক্ট হচ্ছে ফাইব্রোসিস। অর্থাৎ নাওএডেজ আমরা যে লাংসের ফাইব্রোসিস পাচ্ছি বা লাংসে বিভিন্ন ধরনের পার্মানেন্ট ড্যামেজ পাচ্ছি, তার পিছনে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিকের অবদান আছে, এটা বলবো। অন্যান্য দূষণের মতো এটাও করছে, এবং এটা WHO দেখেছে যে ইমিডিয়েট কোনো ইফেক্ট নাই। তারা বলছে দীর্ঘমেয়াদী যখন এই ধরনের এক্সপোজার হচ্ছে, ইনজেকশন হচ্ছে, এটা সুদূর প্রসারী একটা সময়ের মধ্যে দেখা যাচ্ছে অনেক বড় ক্ষতি করে ফেলবে। সেই জন্য এখন অ্যালার্মিং। অবশ্যই। ডক্টর আসিম মুজতবা মাহমুদ, তার মানে সুদূর প্রসারী যেই সমস্যাটি তৈরি করছে সেটা নিয়ে তো এই মুহূর্তে উদ্বিগ্ন সাধারণত কেউ হয় না। আমাদের একটি স্বাভাবিক বা স্বভাবগত সমস্যাই হচ্ছে গিয়ে আমরা চিন্তা করি যে না এখন ঠিক আছে, ওকে, পরবর্তী সময় দেখা যাবে। তারপরেও যেহেতু কথা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা একটু হলেও বাড়ছে, কিন্তু আমাদের যারা রোগী আছে, অ্যাজমা রোগীর কথা যেমন শুনেছি, ফুসফুসের আরও কিছু রোগ আছে যেমন COPD রোগ, এই ধরনের রোগী যারা আছে তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি করতে পারে? নিঃসন্দেহে আমরা জানি যে দূষণের কারণেই অথবা সংক্রমণের কারণেই ওনারা স্টেবল একজন অ্যাজমা অথবা COPD রোগী ডক্টর শাকুর যেটা বলছিলেন যে উনি হঠাৎ করে ওনার শারীরিক অবনতি ঘটে এবং উনি অ্যাকিউট এক্সারবেশন হিসেবে ওনাকে চিহ্নিত করা হয়। তো আমাদের অভিজ্ঞতা বলছে, সাম্প্রতিক উনি এটা উল্লেখ করেছেন যে আগে যেই রোগীগুলি খুব সহজভাবে এই সব এক্সারবেশন থেকে উঠে আসতে পারতেন,
কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা এত সহজ হচ্ছে না। এই বছরের কথাই ধরুন, আমরা যারা চিকিৎসা ক্ষেত্রে সম্পৃক্ত আছি রুগীদেরকে নিয়ে, আমরা দেখেছি অনেক রুগীদেরকে ভালো করতে বেশ বেগ পেতে হয়েছে, এবং আমরা মনে করি যে এটার সঙ্গে তো নিশ্চয়ই ঢাকার অস্বাস্থ্যকর বায়ুর সঙ্গে এই ন্যানোপ্লাস্টিকের প্রভাব রয়েছে। আমি ফিরে যেতে চাই যে ওই কথাই, যে যখন পরিবেশ দূষণ অথবা জলবায়ু পরিবর্তনের কথা এসেছিল তখন অনেকজনই এটাকে গুরুত্ব দেন নাই, কারণ তাদের কাছে এটা খুব একটা দৃশ্যমান ছিল না। কিন্তু আজকে এটা সত্যি প্রমাণিত হয়েছে যে জলবায়ু পরিবর্তন, তারপরে আপনার মানে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলি কিন্তু বিভিন্নভাবে মানুষের যেই অগ্রযাত্রা, যে সিভিলাইজেশনের মানব জাতির যে অগ্রযাত্রার কারণে যেই সব সমস্যা আমরা সৃষ্টি করেছি, সেটার কিন্তু আমাদেরকে এটার ক্ষতি পূরণ করতে হচ্ছে, এবং এটার ব্যাপারে এখনই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বেটার লেট দেন নেভার। সো আমাদের এখনই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিজ্ঞান আমাদের যে তথ্য দিয়েছে এ ব্যাপারে আমরা কিভাবে সচেতন হব, কি আমরা পথ নির্দেশনা আমরা রেডি করব, সেটা আমাদেরকে এখনই ঠিক করা দরকার। জি অবশ্যই। ডাক্তার আব্দুল শাকুর খান, তাহলে আমরা শুনলাম সিওপিডির কথা, পাশাপাশি ক্যান্সার একটা অন্যতম মারাত্মক রোগ যেটি ফুসফুসের রোগীদের সংখ্যা বাড়ানোর পিছনে দায়ী। তো ক্যান্সারের সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? না, ডেফিনেটলি আমরা একটা কথা জানি যে ক্যান্সারের সরাসরি কারণ কিন্তু কেউ বলে না। আমরা পারিপার্শ্বিক কিছু বিষয়গুলোকে ক্যান্সারের কারণ হিসেবে আমরা তুলে ধরি। তার মধ্যে এই যে বায়ু দূষণ অথবা পরিবেশ দূষণ, এটার সাথে অনেকগুলো অসুখের সংশ্লেষ আছে। ডেফিনেটলি যেহেতু একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকে মাইক্রোপ্লাস্টিকের, এবং আমি বলেছি এটা লাংসের গুণগত দিক পরিবর্তন করে, ইমিউনিটি পরিবর্তন করে, এবং এখানে একটা কন্টিনিউয়াস ইনফ্লামেশন করে ওখানে ফাইব্রোসিস করে। এটা যখন করে তখন আমরা ধরেই নিতে পারবো যে দীর্ঘমেয়াদী এই ধরনের এক্সপোজার হলে এন্ড রেজাল্ট হিসেবে একসময় আমরা খারাপ অসুখ অর্থাৎ লাং ক্যান্সারটাও এতে পেতে পারি। এটা অনেকগুলো স্টাডির ব্যাপার, গবেষণার ব্যাপার। আমি মনে করি যে গবেষণা করলে হয়তো বা এরকম আমরা প্রিজামটিভ একটা বলতে পারি যে এটা হতে পারে, যেহেতু আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন ধরনের দূষণ থেকে আলটিমেটলি লাং ক্যান্সার হয়। প্লাস্টিকও সেই ক্ষেত্রে অবদান রাখবে বলে আমাদের ধারণা। জি অবশ্যই, এ নিয়ে আমরা আরও কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি একটা নতুন বিষয় নিয়ে, তা হচ্ছে ফুসফুসের মারাত্মক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে প্লাস্টিকের ভূমিকা। ডক্টর আসিফ মুজতবা মাহমুদ, আমরা যেমন শুনছিলাম যে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এই প্লাস্টিক দায়ী, ন্যানোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক ইত্যাদি, কিন্তু এটি দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করে। আমাদের যারা শিশু আছে তাদের তো ফুসফুসটি অপেক্ষাকৃত দুর্বল, তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি করতে পারে, বা যারা গর্ভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করতে পারে? যারা শিশু রয়েছেন তারা তো একই বাতাস এবং একই পরিবেশে বড় হচ্ছেন। তো আমরা যেটা দেখছিলাম যে আগে একটা কথা ছিল যে শিশুদের অ্যাজমা, চাইল্ডহুড অ্যাজমা, দে গ্রো আউট অফ অ্যাজমা। এটা কিন্তু 15-20 বছর আগে আমরা আলোচনা করতাম এবং মা বাবাদেরকে আমরা সেভাবেই আশ্বস্ত করতাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পরিবেশগত যে প্রভাব রয়েছে বিভিন্ন পার্টিকেলসের, পার্টিকুলারলি এই মাইক্রো ন্যানোপ্লাস্টিক, আমরা গবেষণা এখনও প্রমাণ চলছে যে খুব সম্ভবত এই ধরনের জিনিসের কারণে শিশুর ক্ষেত্রে যে অ্যাজমাটা আগে ভালো হয়ে যেত সেটা ভালো হচ্ছে না। তার ফুসফুসটা যেভাবে সবল হয়ে উঠত তার গড়নের সাথে, সেটা কিন্তু হয়ে উঠছে না, এবং এটা কিন্তু একটা বড় হুমকি। আমরা এই জন্যই বলতে চাচ্ছি যে এই ব্যাপারে আমরা সচেতন হই, আমরা এখনই কিছু পদক্ষেপ নেই যাতে আমাদের যারা শিশুরা রয়েছেন এনারা যাতে আর আগামীতে ওনাদের ফুসফুসটা যাতে সংরক্ষিত থাকে, ওনাদের লাং হেলথটা। জি অবশ্যই। আবার এদিক থেকে গর্ভাবস্থায় মায়েদের যদি এক্সপোজার হয়, যেমন বিশেষ করে আমরা দেখি অনেকেই আছে গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে বা বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের থেকে কি তাদের বাচ্চাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখনো এটার গবেষণা চলমান। আমরা একটি তথ্য পেলে পরে, যেমন এই তথ্যটি যেটা নিয়ে আজকে আমরা আলোচনা হচ্ছে খুব সাম্প্রতিক একটি বৈজ্ঞানিক জার্নালে এসছে, সুতরাং এই সবার বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ হয়েছে এদিকে।
এবং আমাদের যে এক্সপোজার যেমন কাপড়ের আছে, আমাদের যেসব খাওয়া খাদ্য টি ব্যাগে আছে, অন্যান্য জায়গায় যেখানে এই প্লাস্টিকের যেটা অহরহ আমাদের আশেপাশে এই জিনিস হুমকি হিসেবে আছে, সেই যে কারণে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে বিশেষ করে বাচ্চারা তো টফি খাচ্ছে, বিভিন্ন ধরনের চকলেট খাচ্ছে এবং এগুলো বেশিরভাগ সময় মোড়ানো থাকে বিভিন্ন ধরনের প্লাস্টিক বা মোড়কের মধ্যে। ডাক্তার আব্দুল শাকুর খান, আপনার কাছে একটু জানতে চাই, তাহলে এই যে এত এক্সপোজারগুলো হচ্ছে, তো বিশেষ করে শহরাঞ্চলে গ্রামীণ মানুষরা কি কোনো ঝুঁকিতে আছে কিনা? না, একটা হচ্ছে যে এক্সপোজারটার ইয়েটা আমরা যদি ইন্টেন্সিটি দেখি তাহলে শহরে বেশি। আপনি গার্মেন্টসের কথা বললেন, ভেরি ইম্পর্টেন্ট। আপনি শহরে অন্য লোকের কথা বললেন। গ্রামে আমি একটা কথা বললাম যে আমাদের কিন্তু দূষণটা যখন পানিতে হচ্ছে, আমরা পানি কিন্তু দূষণের বেশিরভাগ অংশ নিচ্ছে, এবং সেই জন্য আমি সমুদ্রের এক্সাম্পল দিলাম। যখন পানি এটাকে নিচ্ছে তখন সেই পানিটা কিন্তু সব জায়গায় যাচ্ছে, এবং আলটিমেটলি সোর্স যখন পানি সয়েল হয় তুলনামূলকভাবে একটু কম হতে পারে, যদি এটা পরীক্ষা সাপেক্ষ একটা ব্যাপার, কিন্তু সেখানেও এই দূষণের মধ্যে পড়তে পারে জনগণ, এবং সেই ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কতগুলো অবস্থান আছে, সেটা হচ্ছে বিশেষ অবস্থা। শরীরের বিশেষ অবস্থার মধ্যে গর্ভবতী নারী একটা, আপনি প্রসঙ্গটা তুলেছেন। গর্ভবতী নারী হচ্ছে এই ধরনের রিস্কের মধ্যে বেশি থাকে, কারণ হচ্ছে সে কিন্তু একটা সন্তান ধারণ করছেন, এবং সেই ক্ষেত্রে এই ধরনের ন্যানো প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক, এটার যে প্রভাবটা কিন্তু প্লাসেন্টার মাধ্যমে সন্তানের মধ্যেও যাচ্ছে। সেই অনাগত সন্তান কিন্তু সেই প্লাস্টিকের একটা বিরূপ প্রতিক্রিয়া নিয়েই জন্ম নিবে, হয়তো আন্ডারওয়েট হবে বা অন্যান্য ফুসফুসের গঠনের দিক থেকেও কম হবে। এটা শহর গ্রাম ভিত্তিক আলাদা এইভাবে না করে আমার মনে হয় গ্রামও এটাতে পড়ছে, হয়তো তুলনামূলকভাবে কম। তবে সব কথাই স্যারের কথায় বলতে হয়, গবেষণায় যখন কিছু হয়, গবেষণার মাধ্যমে আস্তে আস্তে তথ্যগুলো আমাদের কাছে আসে। তা আমরা অপেক্ষায় আছি সামনের দিনে গবেষণা কি বলে। জি, ডক্টর আসিফ মুজতবা মাহমুদ, আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন সিনথেটিক কাপড় ইত্যাদির মধ্যে দিয়ে ছড়াচ্ছে। আমরা তো ইদানিং যেটি করছি যে খুব বেশি এয়ার কন্ডিশনার ইউজ করছি। এয়ার কন্ডিশনার থেকে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, এগুলোর সাথে কি মাইক্রো প্লাস্টিকের কোনো সম্পর্ক আছে কিনা? ওখানে সরাসরি নেই, কিন্তু আমরা রিসেন্টলি যেটা চেঞ্জ করেছি, লাং ফাউন্ডেশন সেই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল, যে আমাদের যে কুলেন্টটা ছিল HFA, আগে CFC ক্লোরোফ্লোরোকার্বন, এটা প্রায় 10-15 বছর আগে একটা বিষয় হয় বাংলাদেশে, আমরা ওইটার অগ্রণী ভূমিকা পালন করি। CFC থেকে আমরা মুক্ত করে হাইড্রোফ্লোরোঅ্যালকেন HFA বেসড যে কুলেন্ট, এসিতে যেই কেমিক্যালটা ব্যবহার হয়, সেটাকে আমরা উদ্বুদ্ধ করেছি যাতে ওটা ব্যবহৃত হয় এবং মানুষের সরাসরি ক্ষতি না হয়। তাহলে এই যে এত এক্সপোজার, সেখান থেকে কিভাবে নিজেকে প্রতিরোধ করব? কারণ এগুলো তো আমাদের পরিবেশের মধ্যেই আছে। পরিবেশের মধ্যে আছে নিশ্চয়ই। তাহলে আমার হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখন যেমন ধরেন, যদি আমরা ফ্যাব্রিক্সের দিকে, আগেও আমরা ছিলাম যে আমরা খুব ক্লাসিক্যাল তুলার কটন ব্যবহার করতাম, এখন আমরা আমাদের এই জীবনযাত্রার মানে উন্নয়নের সাথে সাথে আমাদের ডিমান্ড বেড়ে গেছে সিনথেটিক ফ্যাব্রিক্স। আমরা ডিমান্ড কমাতে হবে যাতে ব্যবসায়ীরা, প্রস্তুতকারী যেগুলি যারা রয়েছেন উৎপাদক, তারা ওই কটনের দিকে যান, সিনথেটিক ফ্যাব্রিক্সকে অ্যাভয়েড করেন। তারপর আমরা বলছেন সিম্পল, যে একটা বাচ্চা টফি অথবা লজেন্স খাবে, তো সেখানে যে প্রত্যেকটা মোড়ক আলাদা না হয়ে যদি একটা কমন প্যাকেজ হয়, ইন্ডিভিজুয়াল প্যাকেজিংকে ডিসকারেজ করা হচ্ছে, যে 10টা লজেন্স যদি ওখানে থাকে, একটা প্যাকেটের মধ্যে থাকুক, আলাদা আলাদা মোড়ক ব্যবহার না হোক। খুব একটা সহজ জিনিস, কিন্তু এটাকে আমাদের ডিমান্ড সৃষ্টি করতে হবে যে না, এইভাবে আমরা ব্যবহার করব। আপনি গ্রামে যান, মুদির দোকানের সামনে যে চিপসের প্যাকেটগুলি রয়েছে, কি সুন্দর সুন্দর আকর্ষণীয় প্যাকেটগুলি রয়েছে, কিন্তু প্রত্যেকটা তো প্লাস্টিকের প্যাকেট। তো আমরা যে আগের যেই সাদা স্বচ্ছ যে প্যাকেটটা ছিল, সেটাকে যদি ফিরিয়ে আনার একটা আমাদের আহ্বান থাকে, আমাদের একটা দাবি থাকে, তাহলে সেটাকে দিয়েও আমরা একটা সামাজিক পরিবর্তন আনতে পারি। এই ধরনের ছোট ছোট পদক্ষেপে কিন্তু আগামীতে আমাদের মানুষের জন্য একটা খুব উপকারী পর্যায়ে চলে আসবে। না, সেই আশা আমরাও করছি। ডাক্তার আব্দুল শাকুর খান, পিউরিফিকেশনের জন্য এয়ার পিউরিফায়ার এখন খুব জনপ্রিয়, এটি কি মাইক্রোপ্লাস্টিক প্রতিরোধে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা? না, একটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই পিউরিফায়ার, জি, পিউরিফায়ার হ্যাঁ সেখানে আছে, কিন্তু আপনি পিউরিফায়ার দিয়ে কত পিউরিফাই করবেন? আমরা ইনডোরে অনেক সময় পিউরিফায়ার ইউজ করি, সেটার কিছুটা ভূমিকা আছে এটা প্রতিরোধ করার, তবে গোড়ায় যেতে হবে। গোড়াটা হলো
যে আপনার বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদাও বাড়ছে, মানুষের এক্সপেকটেশন বাড়ছে, মানুষ বিভিন্ন রকম দ্রব্যাদি ব্যবহার করছেন। আমরা এই আপনি ফেব্রিক্সের কথা আসলো, গাড়ির টায়ারের কথাও আসবে, টায়ারের মাধ্যমে যে ধুলাটা হয় সেখানেও মাইক্রোপ্লাস্টিক থাকে। আপনার এই যে জিনিসপত্র ব্যবহার করছি অথবা পেইন্টের যে ব্যবহার হচ্ছে, পেইন্ট, সেই পেইন্টও কিন্তু সোর্স অফ মাইক্রোপ্লাস্টিক। অর্থাৎ সো মেনি সোর্সেস অফ মাইক্রোপ্লাস্টিক নাও এ ডেজ। এখন গোড়াতে যেতে হবে যে আমরা সব কিছু ডিসপোজালের ইম্পর্টেন্স আছে। আলটিমেটলি যে এই যে আধুনিকতার গার্বেজ বলি আমরা, এগুলো আমরা ব্যবহার করলাম, এটা তো আলটিমেট গার্বেজ হবে। সেই গার্বেজকে যদি সঠিকভাবে ট্রিট করতে পারি, আমি যদি ট্রিট করে গার্বেজটাকে কনভার্ট করতে পারি, মাইক্রোপ্লাস্টিক অ্যান্ড আদার্স যেগুলো থাকে সেগুলো যদি কনভার্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই দূষণটা সমুদ্রে যাবে না এবং সারা পৃথিবী এই দূষণের শিকার হবে না। আমি একটা কথা সবসময় বলি যে নাও এ ডেজ টোটাল গ্লোব হচ্ছে একটা ভিলেজ, মানে অনেকগুলো ভিলেজ নিয়ে একটা গ্লোব। আমরাও একটা গ্লোবাল ভিলেজের অংশ। এখানে সার্বিকভাবে আমাদেরকে বৈশ্বিকভাবে চিন্তা করতে হবে যে আমাদের আধুনিক বিশ্বে এগুলো ব্যবহার হবে। এই ব্যবহার হওয়ার পরে ডিসপোজাল যেন ভেরি সায়েন্টিফিক্যালি হয়, যাতে করে এই মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিকের প্রাদুর্ভাবটা আমরা কমাতে পারি। আমরা কোনো কিছু কিন্তু বন্ধ করতে পারবো না, আমরা এটাকে কাস্টমাইজেশন করে আমরা সহনীয় করতে পারি কিনা ওই দিকটায় নজর দিতে হবে। আমার ধারণা পৃথিবীতে যখন এটা স্টাডি হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক এখন স্বাস্থ্যের জন্য বিরাট ঝুঁকি এবং ভবিষ্যৎ ফোকাস করছে, নিশ্চয়ই পাশাপাশি চিন্তা করতে হবে এখান থেকে উঠে আসার জন্য কি ট্রিটমেন্টের মাধ্যমে গার্বেজ ট্রিট করতে হবে সো দ্যাট আমি এই হুমকি থেকে বেঁচে যাব। জি, পাশাপাশি তো এগুলো বিভিন্ন ধরনের রোগ তৈরি করে, যেগুলো আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। আমি একটু জানতে চাই, এই যে ফাইব্রোসিস করছে, ফাইব্রোসিস থেকে প্রতিরোধের জন্য কি কোনো উপায় আছে, বা যদি কারো হয়েই থাকে তাহলে কি করণীয়? দেখেন, একটা জিনিস হচ্ছে যে ফাইব্রোসিস হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এইটা একটা, মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক আসলো। তাহলে আমার প্রথম যদি ফাইব্রোসিস থেকে বাঁচতে হয়, প্রথম কাজ হচ্ছে এই এক্সপোজারটা যেন আমার না হয়। যেটা আমি বললাম, গ্লোবালি এটা এমন একটা ট্রিটমেন্ট সিস্টেমে আসবে যে এই ধরনের মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক ট্রিট হয়ে আমাদের আর ক্ষতি করলো না। আরেকটা কথা হচ্ছে যে লাংসে যখন পারসিস্টেন্টলি ইনফ্লামেশন হয়, আমরা এখন খুব পরিচিত, বিশেষ করে কোভিডকালীন সময় থেকে আমরা জানি এই ইনফ্লামেশন থেকে ফাইব্রোসিস হয়, তখন আমরা দুটো ঔষধের খুব ব্যবহার দেখেছি, আমরা বলি অ্যান্টিফাইব্রোটিক। আমার মনে হচ্ছে যে সামনের দিনে এই অ্যান্টিফাইব্রোটিকের বিভিন্ন ভ্যারাইটিজের ইউজ মনে হয় বেড়ে যাবে, কারণ লাংসে যখন এরকম পারসিস্টেন্ট ক্রনিক্যালি ইনফ্লামেশন থাকে, সেই ইনফ্লামেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে ফাইব্রোসিস, আর ফাইব্রোসিস মানেই হচ্ছে ওই টিস্যুটা ওখানে কিন্তু শেষ হয়ে গেল, তার ক্ষমতা হারালো। তাহলে অ্যান্টিফাইব্রোটিকের একটা রোল হয়তো এখানে ভবিষ্যতে আসবে। সবগুলো বিষয় কিন্তু আমি বললাম হাইপোথেটিক্যালি, তো এই হাইপোথেটিক্যাল জিনিসটাকে প্রুফ করতে হলে স্টাডি লাগবে, এবং নিশ্চয়ই বিজ্ঞান তো সবভাবেই আগায় এবং বিজ্ঞান এগুলো স্টাডি করবে, একসময় আমাদের কাছে মেসেজ আসবে যে কি হলে কোনটা দিতে হবে এবং কিভাবে দিতে হবে। জি, অবশ্যই। ডক্টর আসিম মুজবা মাহমুদ, এই যে ফাইব্রোসিসের কথা শুনছিলাম, ইত্যাদি বিভিন্ন ধরনের রোগগুলো তো হচ্ছে, এবং রোগগুলোতে বেশি সমস্যার মধ্যে পড়ছে আমাদের যারা ওয়ার্কাররা আছে, বিভিন্ন ধরনের কলকারখানায় কাজ করছে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, এদের ক্ষেত্রে বিভিন্ন এক্সপোজার বেশি। এই মাইক্রোপ্লাস্টিক ছাড়া আর কি কি সমস্যা তাদের মধ্যে হতে পারে? মাইক্রোপ্লাস্টিক ছাড়া ওনারা যে বিভিন্ন ধরনের ডাইজে ওনারা এক্সপোজড হন, যে রঙের যে জিনিসগুলি রয়েছে, আমরা সবসময় অকুপেশনাল হেলথ, ফুসফুসের জন্য সেটা ডাইরেক্ট ধোঁয়া না হয়েও এই যে রং আছে, তারপরে ধরেন এখন আমরা যে ডেনিম যে ইন্ডাস্ট্রি রয়েছে, এখানে স্যান্ড ব্লাস্টিং করা হয়। আমি একটা গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলাম যেখানে স্যান্ড ব্লাস্টিং দিয়ে সুন্দর ডেনিমের জিন্সকে আরও সুন্দর করা হয়, আরও মানে কস্টলি করা হয়। সেখানেও কিন্তু এই কর্মীদের কিন্তু ঝুঁকি রয়েছে তাদের ফুসফুসে এইসব জিনিস যাওয়ার। তো আমাদের লাং ফাউন্ডেশন এবং আমরা যারা স্বাস্থ্য লাং হেলথ নিয়ে কাজ করছি, আমাদের মেসেজ হচ্ছে যে কাজ মানুষ ঠিকই করবে, কিন্তু তাকে প্রোটেক্ট করার জন্য সেটা সঠিক তাকে ইকুইপমেন্ট দিতে হবে। যেমন কিছু ক্ষেত্রে যারা যে স্যান্ড ব্লাস্টিংয়ের ক্ষেত্রে আমি এটা ব্যক্তিগতভাবে জানি যে তাদের একটা বিশেষ মাস্ক দেওয়া হয়েছিল, বিশেষ মাস্ক পরে সে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবে না। তাহলে আমার কর্মীর সংখ্যা বাড়াতে হবে, একটা লোককে একটা পরিমিত সময়ে ওখানে কাজ করে উনি মাস্ক পরে কাজ করবেন, একটা পরিমিত সময়ের পরে উনি ওখান থেকে সরে যাবেন, এক্সপোজারটা সেভাবে কমাতে হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদের রেগুলার চেক আপে রাখতে হবে,
সেটা চেক আপটা এক্সরের মাধ্যমে হতে পারে, প্রয়োজন বোধে আমাদের শ্বাস প্রশ্বাসের স্পাইরোমেট্রির একটা আছে যেটা ফুসফুসের ক্ষমতা প্রকাশ করে, ওই টেস্টের মাধ্যমে খুব প্রাথমিক পর্যায়ে ওনার ফাইব্রোসিস হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। তাহলে ওনাকে সেই সুযোগটা দিতে হবে। তৃতীয়ত, আমরা প্রস্তুত আছি যে আমরা আমাদের হাত বাড়াতে সম্প্রসারিত করব। এ ধরনের রোগীরা যদি চিহ্নিত হন, ওনাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা দিব। এবং ডক্টর শাকুর যে ওষুধের কথা বললেন, পাশাপাশি পালমোনারি রিহ্যাব আমরা বলে থাকি, অসুস্থ ফুসফুসের ব্যায়াম। কিছু বিশেষ ব্যায়াম আছে, মানুষ মনে করে যে আমার ফুসফুসটা আক্রান্ত হয়ে গেছে, আমি তার ব্যায়াম করতে পারবো না, কিন্তু না, এই অসুস্থ ফুসফুসকে পালমোনারি রিহ্যাবের মাধ্যমে একটি কার্যকারী ফুসফুসে আমরা ফিরিয়ে আনতে পারি। জি, এ নিয়ে আমরা আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা সৌজন্যে অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার কারণে ফুসফুসের যে ক্ষতি হয় সে বিষয় নিয়ে জানার জন্য। তো আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের অকুপেশনাল লাং ডিজিজ বা বিভিন্ন ধরনের যে কাজের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের যে ফুসফুসের রোগগুলো হচ্ছে সেগুলোর কথা নিয়ে, তো সেখানে ব্যায়ামের একটি ভূমিকা আছে, সেই ব্যাপারটি একটু জানতে চাই। আমরা বলতে চাচ্ছি যে পালমোনারি রিহ্যাব মানে পালমোনারি মানে হচ্ছে লাংস, এবং রিহ্যাব মানে সেটাকে পুনর্বাসন করা। যদি কোনো কারণে কারো ফুসফুসটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়, তাকে বিশেষ ধরনের কতগুলি ব্যায়াম শিখিয়ে দিলে সেই ফুসফুসটা কিন্তু তার কার্যক্ষমতা ফিরে পায়। সাধারণ মানুষের একটা ভ্রান্ত ধারণা যে ফুসফুস একবার আক্রান্ত হয়ে গেলে আমরা তো শ্বাসই নিতে পারি না, তাহলে আমি ব্যায়াম করব কেমনে? কিন্তু না, আমরা বলতে চাই যে সঠিক পালমোনারি রিহ্যাবের মাধ্যমে একজন ফুসফুসের রোগী উনি পূর্ণভাবে ওনার শ্বাস ক্ষমতা ফিরে পেতে পারেন যদি উনি সঠিকভাবে, এবং এটা কঠিন কোনো ব্যায়াম না, এটা এমন কোনো কঠিন কোনো মানে খুব মূল্যবান ইকুইপমেন্টেরও দরকার নাই, যন্ত্রপাতির দরকার নাই। আমরা চাই যে মানুষ সচেতন হোক, এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন পালমোনারি রিহ্যাবের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা সকল রোগীকে সচেতন করছি, এবং আমরা জাতীয় পর্যায়ে আমাদের সংগঠনের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে আরও মানুষের সামনে তুলে ধরছি। জি, অবশ্যই। আমরা যেই কথাটি একটু আগে শুনছিলাম অধ্যাপক ডাক্তার আব্দুল শাকুর খান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা অগ্রণী ভূমিকা পালন করছে, বিশেষ করে যাদের যক্ষ্মা পরবর্তী ফুসফুসের রোগ তাদের ক্ষেত্রে এই পালমোনারি রিহ্যাবিলিটেশন একটা কর্মসূচি চলছে। আপনি কি মনে করেন এটি অন্যান্য জায়গায়ও বা অন্যান্য যারা ফুসফুসের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটি নেওয়া যাবে কিনা? দেখেন, রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসন, এটা শব্দটা অনেক পরিচিত আমাদের। আমরা জানি যে কোনো জায়গায় বন্যা আক্রান্ত অথবা ঝড়ে আক্রান্ত এলাকাকে পুনর্বাসন করা হয়, পুনর্বাসন করে ওই এলাকাটা কিন্তু আগের মতো অবস্থায় প্রায় চলে আসে। তো শারীরিক রোগের ক্ষেত্রে আমি ওটাকে এই জন্য এক্সাম্পল দিলাম, আমাদের শরীরে ক্রনিক অসুখ যেগুলো, বিশেষ করে ক্রনিক, আপনি অ্যাসমা যদি দীর্ঘমেয়াদী হয় সেটা একটা ক্রনিক হলো, সিওপিডি, আপনি বললেন পিটিএলডি অর্থাৎ পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ যেটা বলা হয়, যে ফুসফুসের টিবি পরবর্তীতে ফুসফুসে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কারো ক্ষেত্রে ফাইব্রোসিস বা কিছু ক্ষতি হয়ে থাকে। তো এই ক্ষতিগুলো কিন্তু ফুসফুসের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। যখনই কার্যক্ষমতা যেখানে কমে যায় সেই ক্ষেত্রে এই পুনর্বাসন বা রিহ্যাবের একটা মারাত্মক প্রভাব আছে, কারণ রিহ্যাব হচ্ছে একটা টোটাল প্যাকেজ। এই প্যাকেজটার অর্থ হলো স্যার যেটা বললেন যে নির্দিষ্ট ব্যায়াম, এবং এটা কিন্তু নির্দিষ্টকরণ আছে ফুসফুসের কোন অসুখের জন্য কী ধরনের ব্যায়াম করা হবে এবং কোন পেশেন্ট কতটুকু ব্যায়াম করবে, সবগুলোই কিন্তু নির্ধারিত। এই ব্যায়ামগুলো হচ্ছে একটি অংশ, এর সাথে কিন্তু আরও রিহ্যাবের মধ্যে অন্য অংশগুলো আসে। যেমন ফুসফুসকে ভালো রাখতে গেলে আমার কী ধরনের নিউট্রিশন, খাবারটা কী ধরনের গ্রহণ করতে হবে, কোনটা বেশি খাবো কোনটা কম খাবো সেটা বলে দেওয়া হয়। আমার নিয়মতান্ত্রিক চলাচলে আমি কী ধরনের ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলো আমার রোগ প্রতিরোধ বাড়াবে, বিশেষ করে ফুসফুসের রোগগুলো, সেই নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা এখানে বলা হয়। এবং একই সাথে ঔষধের উপর নির্ভরশীলতাকে কিন্তু এই পুনর্বাসন কমিয়ে দেয়, এবং মানুষের কিন্তু আত্মনির্ভরশীল হয়, সে নিজে নিজে ব্যায়াম করতে পারে একটা পর্যায়ে। আরেকটা হচ্ছে যে অনেকেই কিন্তু ক্রনিক অসুখে অনেকখানি ল্যাক অফ কনফিডেন্স যেটা বলা হয়, যে তার একটা কনফিডেন্স লেভেলটা কমে যায় যখন সে এই ধরনের পুনর্বাসন প্রোগ্রামে আসে, এবং সে এখানে কিন্তু একটা মোটিভেটিভ প্রোগ্রামও থাকে, তাকে একটু মোটিভেট করা হয়।
তার ক্ষমতা বেড়ে যায়, সে সামনের দিকে ভালো কিছু দেখে, তার কিন্তু এই যে যেটাকে বলে কনফিডেন্স লেভেল, নিজের কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায়। সামগ্রিকভাবে এই ধরনের ক্রনিক ফুসফুসের অসুখে এই ধরনের ফুসফুসের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা আসলে খুবই ইতিবাচক এবং আমাদের এটা প্রচলন থাকা উচিত। জি অবশ্যই। আমরা তো দেখেছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন ডেমিয়ান ফাউন্ডেশনের সাথে একটি কাজ করছে এই ধরনের একটি প্রজেক্ট নিয়ে, সে ব্যাপারে একটু জানতে চাই যে সেখানে আপনাদের সফলতার হার কীরকম মনে করছেন? দেখেন, আমাদের তো লাং ফাউন্ডেশন অনেকগুলো জায়গায় কাজ করি, বিশেষ করে আমার সম্মানিত মহাসচিব ইতিমধ্যে বলেছেন। তারপরও বলবো ডেমিয়ান ফাউন্ডেশনের সাথে এখন আমরা পিটিএলডি নিয়ে আমাদের যে একটা এমওইউ হয়েছে এবং সেখানে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, এ পর্যন্ত যতটুকু এগিয়েছে তাতে আমরা ইতিবাচক পাচ্ছি। দুটো জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডেমিয়ান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে টিবির উপর বাংলাদেশে কাজ করছে, আর আমরাও দীর্ঘদিন ধরে আমরা লাং হেলথের উপর কাজ করছি। এই দুটোর একটা কম্বিনেশনটা আমার কাছে মনে হচ্ছে একটা ম্যাজিক। এবং পরবর্তীতে আমরা যখন শুরু করলাম, এটা বেশি দিন হয়নি শুরু করেছি, আমরা একটি জায়গা থেকে পাইলট প্রোগ্রাম শুরু করেছি, সেখানে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমি বলবো এটা ইতিবাচক। দুটো কারণে ইতিবাচক। একটা হচ্ছে ফুসফুসের টিবি চিকিৎসা কমপ্লিট হয়ে গেল মানে ওখানেই শেষ, এটা যেন না হয়, ওই অবস্থাটা দেখা যায় তার ফুসফুসের রেসিডুয়াল কোনো ক্ষতি হয়েছে কিনা, এটা আইডেন্টিফিকেশন হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে ওই আইডেন্টিফাইড পিপলকে একটা প্রোগ্রাম রুমেতে ইনস্টিটিউশনাল যে সাপোর্টটা দেওয়া হচ্ছে রিহ্যাব প্রোগ্রামে, সেটা ওখানে দেওয়া হচ্ছে এবং আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। এখন পর্যন্ত আমরা খুবই ইতিবাচক এবং আমরা মনে করি যে এইটাকে যদি আমরা পাইলটিং মনে করি, তাহলে এই পাইলটিংটাকে ধরে নিয়ে ন্যাশন ওয়াইড পরবর্তীতে বিভিন্নভাবে উদ্যোগী হয়ে কাজগুলো করা যাবে। এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশ লাং ফাউন্ডেশন এই ক্ষেত্রে যে অবদানটা রাখছে ডেমিয়ান ফাউন্ডেশনের সাথে, সেটা ইতিবাচক হিসাবে সামনে উচ্চারিত হবে। জি ধন্যবাদ। ডক্টর আসিফ মুজতবা মাহমুদ, শুধুমাত্র এই পালমোনারি রিহ্যাবিলিটেশন না, আরও বিভিন্ন ধরনের পদ্ধতির কথাও আমরা শুনছি, ভ্যাকসিনের কথা একটু আগে শুনছিলাম। একটি সমস্যা দেখা যায় যে এই যে আমরা পরিবেশ দূষণ নিয়ে কথা বলছি বা মাইক্রোপ্লাস্টিক নিয়ে কথা বলছি, এগুলো তো বিভিন্ন ধরনের নন অর্গানিক সামগ্রী, কিন্তু এই সমস্যাগুলোর মুখে পড়ে অনেকের সংক্রমণ বারবার হচ্ছে। এর সাথে সম্পর্ক কি? সংক্রমণ কেন বারবার হচ্ছে? আমরা আলোচনার প্রথমেই এটার উপরে একটু গুরুত্ব আরোপ করেছিলাম যে এই যে দূষণ অথবা ন্যানোপ্লাস্টিক যে বাইরে থেকে যেই পার্টিকেলসগুলি আমার লাংসে যায়, আমাদের ফুসফুসের যে স্বাভাবিক যে প্রতিরোধ ক্ষমতা, ইননেট ইমিউনিটি, এটার অনেকগুলি কোষ এটার মধ্যে তারা কর্মরত আছেন, একটা নেটওয়ার্ক আছে, ঠিক সশস্ত্র বাহিনীর মতন। আমাদের এই ফুসফুসের সশস্ত্র বাহিনীর যারা সৈন্য আছেন, তারা কিন্তু সরাসরি এই দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত হয়ে গেলেই অটোমেটিক্যালি সশস্ত্র বাহিনী অচল হয়ে গেল, সংক্রমণ ওখানে আপার হ্যান্ড পেয়ে গেল। এবং আমরা যেটা দেখছি যে যেই সংক্রমণ 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা ছিল, আজকে সেটা 10 থেকে 15 দিন সময় লাগছে। এই একটা বড় কারণ। তো এটাকে প্রতিরোধ করার জন্য আমরা যেই কথাটা এসছে যে একসময় ছিল যে ভ্যাকসিন তো শিশুরা নিত, আমরা কোভিডে প্রমাণিত যে ভ্যাকসিন বয়স্কর ও প্রাপ্তবয়স্করও নেয়। এবং আমি খুব অত্যন্ত আনন্দিত যে এর সঙ্গে ফুসফুসের রোগের সঙ্গে দুটা ভ্যাকসিন সরাসরি সম্পৃক্ত। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আরেকটা হচ্ছে নিউমোকক্কাল, মানে নিউমোনিয়ার যেসব ব্যাকটেরিয়া ঘটায় তার মধ্যে নিউমোকক্কাসটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এই দুটোর এগেনস্টে বাংলাদেশে ভ্যাকসিন এখন প্রস্তুত হচ্ছে এবং আমাদের জনগণের এটার ব্যবহার বাড়ছে। আমরা এই ফুসফুসের ভ্যাকসিনের যেই একটা ইতিবাচক ভূমিকা আমরা এটা সরাসরি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্য অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিকে ফুসফুসে যে ক্ষতি হচ্ছে সেই বিষয় নিয়ে জানছি, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের দূষণের কারণে যে সমস্যা হচ্ছে সেগুলোও জানছি। এবং দূষণ থেকে এবং এই যে সমস্যাগুলো থেকে সেগুলোর উত্তরণের পথও কিন্তু আমরা একটু একটু করে শুনতে পাচ্ছি। তার মধ্যে আপনি বলছিলেন যে পালমোনারি রিহ্যাবের কথা, ভ্যাকসিনের কথা। তো এই বিষয়ে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কি কি চিন্তা করছে ভবিষ্যতের সমস্যাগুলো নিয়ে? আমরা মূলত ফুসফুসের স্বাস্থ্য নিয়ে আমরা মনে করি যে ওষুধের বাইরেও এই যে কতগুলি সচেতনতামূলক কতগুলি নির্দিষ্ট কার্যক্রম রয়েছে, ভ্যাকসিনেশন, পুনর্বাসন, পালমোনারি রিহ্যাবিলিটেশন, সেটাকে জনপ্রিয় করে তোলা
এটাকে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে, ফুসফুসের রুগী মানেই যে সে একেবারে বিকল হয়ে গেল, মানে তার কার্যক্ষমতা হারিয়ে ফেললেন উনি, তা নয়। উনি পুরোপুরিভাবে সুস্থ অবস্থায় উনি এসে কাজ করতে পারেন। তো আমরা এই ক্ষেত্রে পোস্ট টিবি লাং ডিজিজ নিয়ে কথা হচ্ছে যে টিবি ভালো হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে তার ফুসফুস তার স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পায়নি। আমরা যেই ডিমেন ফাউন্ডেশনের সঙ্গে লাং ফাউন্ডেশন যে কার্যক্রমটা করছে, ইতিমধ্যে আমরা মাঠ পর্যায়ে রুগীদের সঙ্গে কথা বলে এসেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ওনারা বলা চলে যে ওনারা টিবি থেকে মুক্ত হয়েও কিন্তু ওনাদের ফুসফুসের কার্যক্রম যেহেতু পুরোপুরি ফিরে আসে নাই, ওনারা খুব একটা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারছিলেন না। একজন কৃষক, উনি হয়তো বা 10 মনের একটা ওজন বহন করতে পারছিলেন, কিন্তু আজকে উনি সানন্দে বলছেন আমাদেরকে যে না, আমি পারি, আমার কার্যক্ষমতা বেড়েছে, আমি অনেক কিছু করতে পারি। এমনকি একজন গৃহিণী, ওনারাও আমাদেরকে, অনেক মহিলারাও কিন্তু টিবি আক্রান্ত হন এবং ওনারা, আপনারা জানেন যে ওনারা রান্নার জন্য ওনারা ইনডোর পলিউশনে ওনারা এক্সপোজড হন, ওনাদেরকে কাঠের চুলায় রান্না করতে হয়, কিন্তু ওনারা বলছেন যে ওনারা ওনাদের একটা নতুন প্রাণ ফিরে পেয়েছেন এই পোস্ট টিবি লাং ডিজিজের পালমোনারি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে। এবং ওনারা যা আমরা শিখিয়ে দিয়েছি এটা কিন্তু একবার শেখানো হয়েছে, কিন্তু উনি সারা জীবনই এটাকে ব্যবহার করবেন এবং ওনারা নিজেরাও এই বার্তাটি অন্যান্য যারা আশেপাশে গ্রামে যারা রয়েছেন, একটা সামাজিক আন্দোলনের মতন একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, যে সেখানে ওনারা অন্য লোকজনদেরকেও এটাতে সম্পৃক্ত করবেন যে আসো আমরা ভালোভাবে বাঁচি এবং আমরা আমাদের ফুসফুসকে সচল রাখি। জি, অবশ্যই, ধন্যবাদ। আমরা অনেক কিছু শুনলাম যে কিভাবে ফুসফুসটাকে ভালো রাখা যায়। এই ভালো রাখার পিছনে আরেকটা কালপ্রিট আমাদের আছে, সেটা হচ্ছে ধূমপান। সে বিষয়ে একটু জানতে চাই ডক্টর আব্দুল শাকুর খান স্যার আপনার কাছে, এই ধূমপান প্রতিরোধে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত? দেখেন, আপনি বলেই ফেললেন ধূমপান হচ্ছে ব্যক্তিই করে, অর্থাৎ ব্যক্তি করে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্মোকিং, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে পলিউশন করে তার পাশের মানুষটাও কিন্তু, তার কাছের মানুষটাও কিন্তু সেখান থেকে আক্রান্ত হয়। তাহলে এটার ক্ষতির ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, কিন্তু বলতে হবে হচ্ছে মোটিভেশন, অর্থাৎ ধূমপান নিরোধে আমাদেরকে উৎসাহিত করা যে আমরা ধূমপান করলে এই ক্ষতি হয়, অতএব ধূমপান করা যাবে না। এটাতে মোটিভেশনে কিছুটা কাজ হবে, মানুষ হয়তো ধূমপান থেকে উঠে আসবে। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে ধূমপান নিরোধী কিছু কার্যকলাপ, এটা সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে যেমন করতে হবে, রাষ্ট্রীয়ভাবেও নিতে হবে এবং মানে স্মোকিং কুইটিং প্রোগ্রাম বলে নিতে হবে। এটার কতগুলো পদ্ধতি আছে, আজকাল এটা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় যে ধূমপান কুইট করার, স্মোকিং কুইটিংয়ের জন্য বিভিন্ন সেন্টার আছে। এই সেন্টারে শুধুমাত্র যে মোটিভেশন তা না, কাউন্সিলিং হয়, মোটিভেশন হয় এবং সেই সেন্টারে ধূমপান থেকে উঠে আসার জন্য সাহায্যকারী কিছু কিছু বিষয় আছে, যেমন প্যাচ ব্যবহার করা হয়, কিছু ঔষধ আছে। তা আমি প্রথমত মনে করি আমাদেরকে নিজেদেরকে সচেতন হয়ে এখান থেকে উঠে আসতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা সামাজিক আন্দোলন থাকা উচিত। তৃতীয় হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে কিছু আইন এবং আইনের কিছু প্রয়োগ এগুলা থাকা উচিত। তামাক উৎপাদনের ক্ষেত্রে যে নীতিমালা থাকবে সেই ক্ষেত্রেও গভর্নমেন্টের কঠোর অবস্থান নেওয়া উচিত, কারণ হচ্ছে ওটা প্রোডাকশনের মাধ্যমে হয়তো রাজস্ব আয় হয়, কিন্তু সেই রাজস্ব আয় দিয়ে যে প্রোডাকশনটা আসছে সেটা গ্রহণ করে মানুষ যেভাবে অসুস্থ হচ্ছে তাতে কিন্তু রাষ্ট্রের বিরাট ক্ষতি হয়ে যায়। এই বিষয়টা, হ্যাঁ, এই বিশাল বিষয়টা আমাদেরই কিন্তু চিকিৎসক সমাজকে বোঝাতে হবে, রাষ্ট্রপক্ষকে, যে এটা এরকম ব্যাপারটা ঘটছে, তখন হয়তো এখানে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আর সর্বশেষ হলো, এরপরও কিছু মানুষ ধূমপান করবেন হয়তোবা, তাদেরকে নিবারণ করার জন্য এই ধূমপান নিরোধী যে বিভিন্ন কার্যকলাপ পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সেটা আমাদের দেশে গ্রহণ করে আমরা সেই সেন্টারগুলো গড়ে তুলতে পারি, যেখানে স্মোকিং সিজেশন না বলে স্মোকিং কুইটিং সেন্টার বলি, যে সেরকম তৈরি করতে পারি। আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা অনেক কিছুই পারি, এটাও হয়তো আমরা পারবো। জি, অবশ্যই। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হচ্ছিল মাইক্রোপ্লাস্টিক নিয়ে, ন্যানোপ্লাস্টিক নিয়ে, এবং সেটি ফুসফুসের জন্য একটা নীরব ঘাতক। তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে বাঁচানো যাবে এই সমস্যা থেকে, সেই ব্যাপারে সংক্ষেপে আপনার পরামর্শ শুনে নিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে যেই হুমকিগুলি আমাদের সামনে এখন চিহ্নিত হলো, সেখানে দেখছি যে আমাদের জীবনযাপনের সঙ্গে অনেকগুলি জিনিস সম্পৃক্ত। আমাদের ফ্যাব্রিকের মধ্যে রয়েছে, আমাদের খাদ্য গ্রহণের যে জিনিসগুলি রয়েছে। তো এই যে মোড়কগুলো, এই যে প্লাস্টিকগুলো যেগুলি চলে আসছে আমরা যেটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু আজকে এটা আমাদের শত্রু চিহ্নিত হয়েছে
এই জিনিসগুলিকে পরিহার করে একটা বিকল্প ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে আমরা আগামীতে আরও সুন্দর জীবনযাপন করতে পারি বলে আশা করছি। কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। প্লাস্টিক একটি নীরব ঘাতক, তা শুধুমাত্র আমাদের শরীর নয়, আমাদের ফুসফুসের ক্ষতি করে। এ থেকে বাঁচার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।